না, এভাবে আর ভালো লাগছে না। অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হয় না। একটু পাহাড় কিংবা সমুদ্রে ঘুরে আসা উচিত। হ্যাঁ রে, সারাদিন ক্লাস, সন্ধ্যায় আবার প্রাইভেট, একঘেয়ে হয়ে গেছে রে বড্ড। চল না কোথাও একটু ঘুরে আসি। চল তাহলে ভুবনপুরের পার্ক থেকে ঘুরে আসি। সেদিন মামা বলল ওখানে নাকি নতুন একটা ফুচকার দোকান বসেছে। না না, ওসব জায়গায় গিয়ে পোষাবে না। যেতে হলে দূরে কোথাও, কোনো গ্রাম কিংবা জঙ্গলে যেতে হবে। তাহলে চল সুন্দরবন যাই। সুন্দরবনে? সেখানে কেন? না না বাবা, আমি বন জঙ্গলে যাব না। ওখানে বাঘ ভাল্লুক সব আছে। আরে ওখানে এসব এখন বাঘের ভয় নেই। তাছাড়া ওখানে আমার দাদার বাড়ি, তোরা গেলে কবে থাকা খাওয়ার কোনো চিন্তা করতে হবে না। দাদার বাড়ি যেহেতু আছে তবে যাওয়াই যায়। তাতে সুন্দরবন ঘুরে আসা হলো, অ্যাডভেঞ্চারও হয়ে গেল, আর ঘোরাও হলো। কিরে, তোরা যাবি? আমি যাব, কেবল মাকে একটু ম্যানেজ করতে পারলেই হবে। সে নিয়ে চিন্তা করিস না, আমি মাকে দিয়ে কাকিমাকে রাজি করাবো। তুই যাবি না কি মিনু, বল? না রে, বাসা থেকে আমায় যেতে দেবে না। আমরা তোর বাবা মাকে বলে রাজি করাবো, চল না আমাদের সাথে। না রে, বাবা রাজি হবে না, তোরা ঘুরে আয়। তুমি বাবাকে বলো না মা, তুমি বললে ওখানে যাওয়া হবে। না তপন, কোথাও গিয়ে কাজ নেই। সেবার বাবলুদের সাথে স্নান করতে গিয়ে ডুবতে বসেছিলি, তখনই আমার উচিত শিক্ষা হয়ে গেছে। আমি তোমায় কোথাও যেতে দিচ্ছি না। এবারে সেরকম কিচ্ছু হবে না মা। তাছাড়া আমি তো সাঁতার পারি, সুতরাং জলে ডুববার ভয় নেই। আমাকে 7-5 বুঝিয়ে লাভ নেই বাপু, তুই তোর বাবার সাথে কথা বল। উনি যদি রাজি হয় তবে আমি কিছু বলবো না। বাবা কোথায়? অফিস থেকে ফিরেছে? হ্যাঁ, স্নানে গেছে, ওই তো আসছে। দেখো তো, তোমার ছেলে আমার মাথা খেয়ে ফেলছে, ওকে একটু বোঝাও। কি হয়েছে রে তপন? কি আবদার নিয়ে আসলি আবার? দেখো না বাবা, আমার সব বন্ধুরা বাদলের দাদার বাড়িতে বেড়াতে যাচ্ছে, মা আমাকে যেতে দিচ্ছে না। সে কি গিন্নি, এ তো ভারী অন্যায়। ছেলে বেড়াতে যাচ্ছে, তুমি অমত করছো কেন? তুমি আর আগুনের মধ্যে ঘি ঢেলো না। ওকে চোখের আড়াল করলে এক মুহূর্ত ভরসা পাই না। ওখানে গিয়ে নাকি ও কি করে বসে কে জানে। আমি কিচ্ছু করব না মা, যাবো আর ঘুরে চলে আসবো। আমার অনুমতি যদি লাগে তবে ও যাক। বন্ধু বান্ধব হই হই করবে আর ও ঘরে বসে থাকবে, তা তো হতে দেওয়া যায় না। আমি জানতাম বাবা তুমি অমত করবে না, সেই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। কেবল বাবাকেই ভালোবাসলে হবে? মাকে ভালোবাসতে হবে না? তোমাকেও ভালোবাসি মা, যদিও প্রথমে তুমি অমত করো, কিন্তু আমার সব আবদার তোমরাই তো পূরণ করো। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না, এখন খেতে বস। তা যাচ্ছিস কবে তোরা? কালকেই যাচ্ছি বাবা। কে কে যাচ্ছিস? আমি, বাবলু আর নীলা। মিনুবতী যাবে না? না মা, ওকে বলেছিলাম, তা বাসা থেকে যেতে দেবে না কাকি। টাকা পয়সা কত লাগবে? 5,000 দিলেই হবে। ঠিক আছে, আমি তোর মায়ের কাছে 10,000 টাকা রেখে যাব, নিয়ে নিস। আর কালকে কখন ট্রেন? সকাল 6টায়। দেখো দেখি কাণ্ড কারখানা, 6টা বেজে গেল, বাদল এখনো এলো না। ও সব সময় দেরি করে, এদিকে যে ট্রেন ছেড়ে দেবে। চল চল, আমরা গিয়ে উঠে পড়ি। পাগলের মতো কথা বলবি না তো, ওকে ছাড়া ওর মামার বাড়িতে কিভাবে যাব? তাও কথা। ওই তো বাদল আসছে। হে, আমি এসে গেছি। কিরে, এত দেরি হলো কেন তোর? আমরা সেই কখন থেকে অপেক্ষা করছি। বলিস না, অর্ধেক পথে এসে মনে হলো মানি ব্যাগ রেখে এসেছি, পরে বাসায় গিয়ে দেখি আবার আনতে হলো। টাকা নিয়ে চিন্তা নেই, বাবা বেশ কিছু টাকা দিয়েছে। চল এবার ট্রেনে উঠে পড়ি। তাই চল। বাদল, এই বাদল, দাঁড়া, আমাকে নিয়ে চল। আরে, মিনুর ডাক শোনা গেল মনে হলো। আরে ওটা মিনুর ডাক নয়, ট্রেনের হুইসেল। আরে ওই তো মিনু চলে এসেছে। আয় মিনু, তাড়াতাড়ি আয়। যা দৌড় দিয়েছি না আজ, সে প্রাইমারি স্কুলের দৌড় প্রতিযোগিতার পর এমন দৌড় দিলাম আজ। তা তুই না যাবি না, হঠাৎ করে কি মনে করে? মাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। সকালেই বললো যাও ঘুরে এসো, ততক্ষণে 5টা বেজে গেছে, তাড়াহুড়ো করে এসেছি। যাক বাবা, ট্রেনটা অন্তত ধরতে পেরেছিস। তোকে রেখে গেলে আমাদেরও মন খারাপ হতো। নাও নাও, এখন উঠে পড়ো তাড়াতাড়ি, ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ, সিট ধরে বসে পড়তে হবে।
গিন্নি, আমি বেরোচ্ছি। আজকে আর ফিরবো না, ফিরতে ফিরতে পরশু হবে। সে কি, তুমি কোথায় যাচ্ছ? আমি অফিসের কাছে বাইরে যাচ্ছি, কয়েকদিন সেখানেই থাকবো। এসব কি বলছো তুমি? তপন বাড়িতে নেই, তুমিও চলে যাচ্ছ, আমি একা বাড়িতে থাকবো কি করে? কি করবো গিন্নি বলো, অফিসের কাজ তো আর না করে পারা যায় না। তাছাড়া তোমাকে নিয়ে যাওয়ার সুযোগ থাকলে আমি নিয়ে যেতাম, সে সুযোগও নেই, তাই তোমাকে বাড়িতেই থাকতে হবে। এক কাজ করো, তোমার বোনকে বলো আজকে চলে আসতে। দু বোন মিলে কয়েকটা দিন থাকো। সেই ব্যবস্থা করা যাবে, কিন্তু তুমি দুদিন পর পর কোথায় যাও বলো তো? মাঝে মধ্যে দেখি অফিসে না গিয়ে দিনভর ঘুমাও, আর মাঝে মধ্যে অফিসের কাজে দিনরাত বাইরে ঘুরে বেড়াও। আমার অফিসের কাজই এটা গিন্নি, কাজ যখন থাকে তখন অনেক কাজ করতে হয়, আর কাজ না থাকলে সারা দিন শুয়ে বসে থাকি। এ কেমন অফিস? এরকম কাজের কথা তো জীবনেও শুনিনি। শুনবে কিভাবে তুমি? বাইরের জগৎটা তো দেখোনি কখনো, কেবল কুয়োর ব্যাঙ হয়ে বাড়িতেই কাটিয়ে দিলে। কুয়োর ব্যাঙ তোমাদের জন্যই হয়েছি, বুঝলে? তোমরা বাড়িতে থাকলে কোথাও যাওয়ার জো আছে আমার, আর বাড়িতে না থাকলে সব আগলে রাখবে কে? ঠিক আছে গিন্নি, রাগ করো না। তপন এবার ফিরুক, ওকে বাসায় রেখে তোমাকে নিয়ে ঘুরে আসবো কোথার থেকে। ঠিক আছে, মনে থাকে যেন এ কথাটা। আমি তবে গেলাম, তুমি ভালোভাবে থেকো কেমন? তুমি সাবধানে যেও, আর পথে ঘাটে কেউ কিছু দিলে খেও না, চোর ডাকাতের বড্ড উপদ্রব বেড়েছে। বাবা, এত বড় বাড়ি দেখি চোখ জুড়িয়ে যাচ্ছে। এটা তো কেবল একটা, দাদুর জমিদারি থাকবার সময় এরকম আরো কয়েকটা বাড়ি ছিল আমাদের, সেসব এখন আর নেই। তা জমিদার বাড়ির মানুষ কোথায়? দেখে মনে হচ্ছে ঘুমন্তপুরীতে চলে এসেছি। তাহলে তো সোনার কাঠির উপর কাঠি দিয়ে জাগাতে হবে। সোনার কাঠির উপর কাঠি লাগবে না রে, দাঁড়া দাঁড়া, ঠাকুমাকে ডেকে জাগাচ্ছি। ঠাকুমা, আরে ও ঠাকুমা, বাড়িতে আছো? কে রে? কে দিল ঘুমটা ভাঙিয়ে? আমি তোমার নাতি গো, আরে এসে দেখে যাও কাদের নিয়ে এসেছি। বাদল এলি নাকি? তা কোনো খবর না দিয়ে হঠাৎ? খবর কি করে দেব, তোমার এখানে চিঠি আসতে কয়েকদিন লাগে, ততদিনে আমরা চলে আসব। আরে বাস, এ তো দেখছি রূপকথার রাজমাতা। এমন জমকালো পোশাক আগেকার দিনের মানুষ পরতো। হ্যাঁ রে, ওরা কারা? তোর বন্ধু বুঝি? হ্যাঁ ঠাকুমা, ওরা আমার বন্ধু। কলেজ বন্ধ দিয়েছে, তাই ভাবলাম তোমার এখানে বেরিয়ে যাই। ভালো করেছিস দাদু ভাই। তা বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। এই বাড়ির অন্যরা কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। এখানে আর কেউ থাকে না দিদি ভাই, ছেলে মেয়েরা পড়াশোনা করে দেশ বিদেশে থাকে। আমি একাই এই ভিটে আগলে আছি। কতবার ঠাকুমাকে বললাম আমাদের সাথে থাকতে, কিন্তু তিনি থাকবেন না। আমি কি করে থাকি বলো তো? এখানে এত এত দামি সম্পত্তি ছেড়ে এ যায়, একটু আড়াল হলেই 12 ভূতে লুটে খাবে। দামি জিনিস কি আছে এখানে? গুপ্তধন নয় তো? না না, ওসব গুপ্তধন টান কিছু নেই। যা আছে তা হলো অ্যান্টিক জিনিস। হাতির দাঁতের মূর্তি থেকে হরিণের শিং সব আছে এখানে। তোমরা ভিতরে এসো, আমি সব ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। এখানে এসে আমি আর কৌতূহল ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে আগেকার দিনের কোনো জমিদারের রাজত্বে চলে এসেছি। খাচ্ছিস না কেন? খাওয়া শুরু কর। বাড়ির কর্তিকে ছাড়া কি করে খাবো? ঠাকুমা আসুক, তারপর খাওয়া শুরু করি। ঠাকুমা খাবে না, তিনি রাতে উপোস করেন। তাহলে আমরা খাওয়া শুরু করি, খুব খিদে পেয়েছে, সারাদিন যা ধকল গেছে। হ্যাঁ হ্যাঁ, চল শুরু করি। মা গো, কি ডাকলো এটা? বাঘ নয় তো? একেবারে আত্মারাম কেঁপে উঠলো। বাঘই বটে, ছোটবেলায় চিড়িয়াখানায় এরকম আওয়াজ শুনেছিলাম, নিশ্চয়ই শিকার ধরছে। ফেউয়ের আওয়াজ শুনলি না? বাঘের খাবারের সাথে আমরাও খাওয়া শুরু করি, দুই প্রাণীর একসাথে ভোজন। কি হে, বাঘের ডাক শুনেছ তোমরা? অনেক দিন পর আজ এ বাড়ির পাশে বাঘ এলো। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগেই ডাকলো, শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেছে।
তোমরা খুব সৌভাগ্যবান, সচরাচর বাঘের ডাক শোনা যায় না। তোমরা আসার প্রথম দিনেই ডেকে উঠলো। কদিন থাকলে নিশ্চয়ই বাঘ দেখতে পারবে। বাঘ সচরাচর দেখা যায় না কেন? চোরা শিকারী আর দস্যুদের উৎপাতে জঙ্গলের সব পশু পাখি হারিয়ে যাচ্ছে। ওরা প্রতিদিন শত শত পশু পাখি শিকার করে চালান করে। পুলিশ কিছু করে না? কি করে করবে? ওদের নাগাল পাওয়া কি চারটেখানি কথা? তাছাড়া এখানকার পথঘাট বাইরের মানুষ তেমন চেনে না। আর জানোই তো, একবার এই জঙ্গলে হারিয়ে যাওয়া মানে নির্ঘাত মৃত্যু। যদি এখানে বাঁচতে চাও তবে সুন্দরবনে হাতে তালুর মতো চিনতে হবে, বিশেষ করে জঙ্গলের খালগুলোকে, কারণ এগুলো দিয়েই একমাত্র চলাচল করা যায়। আচ্ছা ঠাকুমা, আমরা পরিকল্পনা করছি সুন্দরবনের ভরা খালে পিকনিকের আয়োজন করব। তা তুমি যদি অনুমতি দাও তাহলে কালকেই যাব। জানা, আমি কুবেরকে বলে দেব, ওর নৌকা আছে, তোদের নিয়ে যাবে। তা কি দিয়ে পিকনিক করবি? পোলাও, মুরগির মাংস, কোপ্তা আর বড় মাছের কালিয়া, সঙ্গে থাকবে পায়েস। আরে ওসব তো রোজ খাওয়া হচ্ছে, সুন্দরবনে এসেছে যখন নতুন কিছু খাও। নতুন কিছু? কি সেটা? ইলিশ মাছ। উপকূলে এসে যদি ইলিশ মাছ না খাও তাহলে আশাই বৃথা। এখানকার নদীতে খুব ভালো ইলিশ পাওয়া যায়, নিজে হাতে ধরে তা রান্না করে খাও। তাহলে তাই হবে, কালই আমরা ভরা খালে ইলিশ ভাজা খাবো। কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, কালই হবে ইলিশ রান্না। আমরা কালকেই জঙ্গলে যাব। বেশ, তবে আমি কালই কুবেরকে বলে দেব। তোমরা খেয়ে দে, শুয়ে পড়ো। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, নৌকা ছেড়ে দিল যে। আমাকে ধর নীলা, আমি যে পড়ে যাচ্ছি। এই সর সর, জিনিসপত্রগুলো রাখতে দে। দাদা ভাইরা তাড়াতাড়ি উঠে যান, জোয়ার শুরু হয়েছে। এখন নৌকা না বের করলে আর যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই উঠে গেছি মাঝি ভাই, তুমি নৌকা ছেড়ে দাও। তাহলে আমরা গেলাম, সন্ধ্যের আগেই আপনার নাতি নাতনিদের নিয়ে ফিরে আসবো গিন্নিমা। ভালোভাবে যাস কুবের, জঙ্গলের বেশি গভীরে যাবি না। আর নৌকা কোথাও ভিড়ানোর দরকার নেই। সে আর ভিড়ানোর দরকার হবে না, রান্নার সব সরঞ্জাম আমাদের সাথে আছে। বেশ বেশ, যাও তবে, সাবধানে থেকো। আর সন্ধ্যার আগে সবাই ফিরে আসবে। সুন্দরবনের জঙ্গল রাতে ভয়ঙ্কর হয়ে ওঠে। আমরা গেলাম ঠাকুমা, আবার দেখা হবে। ও কুবের দাদা, আর কত দূর যাবে? আরে মাছ খালে তো চলে এলাম, এবার নোঙর ফেলো। হ্যাঁ দাদা বাবু, ফেলতেছি। এখন জাল ফেলতে হবে, মাছ উঠলেই রান্না শুরু করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি জাল ফেলে দাও, এমনি বেলা দুপুর হয়ে গেছে। কখন রাঁধবো আর কখন বাড়ি ফিরবো কে জানে। তোরা রান্নার কাজ শুরু করে দে, আমরা জাল ফেলছি। ওভাবে নয় দাদা বাবু, এই সারাদিন এভাবে জাল ফেললেও ইলিশ ধরতে পারবেন নিকো। এই মাছ একটা বিশেষ নিয়মে ধরতে হয়। বেশ, তবে তুমি ফেলো। দাঁড়ান দাঁড়ান, আমি শিখে দিচ্ছি। কিরে, কি হলো তোদের? কখন থেকে জাল ফেলছিস, মাছ ওঠেনি? এদিকে যে আমার রান্না শেষ। না রে, আজকে একটা মাছও উঠছে না। এদিকে বিকেল হয়ে এসেছে, কি যে করবো এখন। তাহলে আর মাছ ধরার দরকার নেই, বেগুন ভাজি আর ডাল দিয়েই খাওয়া দাওয়া করে ফেলি। এখন সব কিছু শেষ না করলে বাড়ি ফিরতে পারবো না। এত কষ্ট করে এসে যদি ইলিশ ভাজি না খেতে পারি তবে কি হবে? দাঁড়াও না দাদা বাবু, এবার মনে হয় জালে মাছ উঠবে। ভারী ভারী লাগছে হয়তো। আরে ওই তো একটা মাছ দেখা যাচ্ছে। রে, আমাদের জালে অবশেষে ইলিশ মাছ উঠেছে। আজকে আমরা ইলিশ ভাত খেতে পারবো। নাও দাদা বাবু, তোমাদের ভাগ্য অবশেষে খুলেছে। এবার তাড়াতাড়ি রান্না করো। দাও এদিকে, আমরা কেটে কুটে রান্না বসিয়ে দিচ্ছি। সে কি,
জঙ্গলের ভেতরে কিছু একটা আওয়াজ পেলাম। সে কি ওটা বাঘ নয় তো? না না দাদাবাবু, বাঘ নয়, আমার মন বলছে এটা মানুষের পায়ের আওয়াজ। মানুষ? মানুষ কি করে এলো? সর্দার, সত্যি বলছি আমি, জঙ্গলে মানুষ এসেছে। সত্যি বলছিস? তাহলে তো আজকে একটা বড় দাও মারা যাবে। হ্যাঁ, পলাশপুরের জমিদার বাড়ির অতীতে ওরা। যদি বন্দি করতে পারি তবে মুক্তিপণ অনেক টাকা আদায় করতে পারবো। তো কতজন মানুষ আছে ওখানে? বেশি নয়, 4 জন। মাঝি আছে একটা, ওকে আমাদের দলে ভিড়িয়ে নেওয়া যাবে নয়। হ্যাঁ, তাহলে চল, আজকে রাতেই ওদের আক্রমণ করব। রাত হলে বেশি দেরি হয়ে যাবে। আরে সন্ধ্যাতেই ধরতে হবে, এর মধ্যে ওরা গোজগাছ শুরু করে দিয়েছে। বেশ, তবে সবাইকে বল তৈরি হয়ে নিতে, আমাদের এক্ষুনি বের হতে হবে। ঠিক আছে সর্দার, আমি যাচ্ছি। কিরে, তোদের রান্না কতদূর হলো? আরে আমার যা তর্স হয়েছে না। হ্যাঁ রে, খুব খিদে পেয়েছে। আজকে ইলিশ ভাজা দিয়ে জমবে ভালো, গপাগপ করে সব ভাত খেয়ে নেব। আমাদের রান্না প্রায় শেষ, তোমরা সবাই বসে পড়ো। আর মিনু, তুই সবাইকে থালাগুলো দে, আমি ভাত আর তরকারি নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি দে, খেয়ে আবার বাড়ির পথে রওনা দিতে হবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করো দাদাবাবুরা, জঙ্গলটা আমার কাছে ভালো ঠেকছে না, যে কোনো সময় বিপদ আসতে পারে। বিপদ? কিসের বিপদ মাঝি ভাই? বাঘ ভাল্লুক আক্রমণ করবে নাকি? বাঘ নয়, তার চেয়েও ভয়ঙ্কর জিনিস ওঁত পেতে আছে, আমি ওদের আওয়াজ পাচ্ছি। হেয়ালি করো না তো, তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। কি বলতে চাইছো খুলে বলো। তোমাদের ভয় দেখানোর কোনো ইচ্ছে নেই আমার, তবুও বলছি, কিছুক্ষণ আগে যে পায়ের আওয়াজটি পেলে সেটা ফাঁসুড়ে ডাকাত দলের লোক। ফাঁসুড়ের ডাকাত দলের লোক? তুমি বুঝলে কি করে? ওকে আমি দেখি বুঝেছি। এই জঙ্গলে সাধারণত মানুষ আসে না, আর যারা আসে তারা এভাবে পালায় না, পালিয়েছে মানে ডাকাত সর্দারকে খবর দিতে গেছে। তাহলে তো আমাদের এক্ষুনি এখান থেকে চলে যাওয়া উচিত, না হলে বিপদে পড়তে পারি। ভয় পেও না, ওরা দিনের আলোতে আক্রমণ করবে না, রাত হওয়ার আগে আমরা চলে যাব, চলো। তাড়াতাড়ি তাহলে খাওয়া দাওয়া শুরু করো, যত তাড়াতাড়ি যেতে পারবে ততই মঙ্গল। কিরে তপন, তোকে আরেকটা ভাজি দিব? না না, আর লাগবে না, এমনিতে আজকে ঢের খেয়েছি। বাদল, তোকে দিব? না রে, আমারও খাওয়া শেষ, আর খেতে পারবো না। অন্যদেরও খাওয়া হয়ে গেছে, তাহলে আমরা সব গোছগাছ করে নিচ্ছি। মাঝি ভাই, তুমি নৌকা ছেড়ে দাও। ঠিক আছে দিদি ভাই, আমি নগদ তুলে ফেলছি তাহলে। হ্যাঁ, সে কি, খালি আরেকটা নৌকা দেখা যাচ্ছে, ওরা কারা? এই রে, যা ভেবেছিলাম তাই, ডাকাতেরা চলে এসেছে, কি যে করি এখন। হায় হায় হায়, কি করবো এখন? জলে কি ঝাঁপ দেবো নাকি? না না বাদল, এমন কাজ করিস নে, তাহলে কুমিরের পেটে প্রাণটা যাবে। ও মাঝি ভাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি নৌকা চালাও। নৌকা চালালে লাভ হবে না, ওরা আমাদের ধরে ফেলবে কিছুক্ষণের মধ্যেই। এই এই, নৌকাটা চালাবি না মাঝি, নড়িস তাহলে কিন্তু জনে মেরে ফেলবো। না 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 না, আমি কোথাও যাচ্ছি না, তখন আমাকে মেরো না ভাইটি। ও ভাইটি, এই নৌকা বাঁধ, এই সব করা বেঁধে ফেল। এই সবগুলো দেখছি পুচকে বাচ্চা, তো এইগুলোকে বন্দি করে কি হবে? আপনি জানেন না সর্দার, ওদের পেছনে লম্বা হাত আছে। আরে রাসমণির যে সম্পদ, তা 1 মাসে হিসেব করে শেষ করতে পারবেন না। তাহলে তাই হোক, সব কটাকে আমাদের নৌকায় নিয়ে আয়, আর বুড়িটাকে চিঠি পাঠা। ওর নাতি এবং তার বন্ধুদের বাঁচাতে হলে এক্ষুনি 5 লাখ টাকা পাঠাতে। না না না, আমাদের বেঁধো না, ছেড়ে দাও আমাদের। সে কি বাবা, তুমি এখানে? তো তপন তুই? হ্যাঁ আমি, কিন্তু তুমি এই ডাকাত দলের সাথে কেন? তোমাকেও কি ওরা ধরে নিয়ে এসেছে? আরে গাধা, এখনো বুঝছিস না? তোর বাবাই তো পালের গোদা, উনিই ডাকাত সর্দার। ও কাকু, আমাদের ছেড়ে দিন না, আমরা আপনার ছেলের বন্ধু, দয়া করে আমাদের মারবেন না। সর্দার, কি বলছো ওরা? আপনার ছেলে নাকি এখানে আছে কোনটা? হ্যাঁ, আমার ছেলে তো কি, ওকে ছাড়া যাবে না। যদি বেঁচে যায় তবে আমি ফেঁসে যাব, তাই শেষ করে ফেলাই উচিত। কি, আপনি নিজের সন্তানকে মেরে ফেলবেন? প্রয়োজনে আমি তাই করব কালু। জানিস না, ডাকাতের কোনো ছেলে মেয়ে থাকে না। তুই ওদের নৌকায় তোল, পরে ওদের ব্যবস্থা করা যাবে। সাবধান, কেউ ছেলে মেয়েদের গায়ে হাত দিবি না। যদি একটা ফুলের টোকা লাগে, সবাইকে মরতে হবে। এই রে, বুড়িটা পুলিশ নিয়ে চলে এসেছে, এখন কি করবেন সর্দার?
তাড়াতাড়ি পালা, ওরে ধরা খেলে উপায় থাকবে না রে। কোথায় পালাবে বাবা? তোমাকে আজকে ধরেছি, সহজে ছাড়বো না। পুলিশ এসে গেছে, এক্ষুনি ওরা তোমাকে ধরে নিয়ে যাবে। তোমার অন্যায়ের সকল শাস্তি তুমি পাবে। কি, তুই ছেলে হয়ে আমাকে ধরিয়ে দিবি? এই ছিল তোর মনে? এই একটু আগেই না বললে ডাকাতদের কোনো ছেলে মেয়ে থাকে না বাবা? তোমাকে শাস্তি পেতেই হবে। বাবা বাবা, এটাই হলো উত্তম মানুষ। তুই আজকে সত্যি সাহসের কাজ করলি তপন। নিজের বাপকেও তুই ছাড়লি না রে। সবাইকে ওর মতোই হওয়া উচিত। অপরাধীর পরিচয় অপরাধী, এছাড়া আর কোনো পরিচয় নেই। যে পাপ করেছে শাস্তি তাকে পেতেই হবে। আমরা যাচ্ছি, তবে এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।